আসসালামু আলাইকুম। আমার নাম সাজেদা হক। আমি একজন সাংবাদিক। আমার নিয়মিত আয়োজন সাধারণ সমালোচনায় আমার আজকের বিষয় হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা। আপনারা জানেন যে গতকালকে থেকে আজকে পর্যন্ত একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতেও ঘুরে বেড়াচ্ছে। সেটি হচ্ছে মধুখালী উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত মির্জাকে তার বাসা থেকে ফরিদপুরে ডিবি পুলিশ গ্রেপ্তার করে এবং সকালে ফরিদপুর মেডিকেলে তার মরদেহ পাওয়া যাচ্ছে, নিয়ে আসা হয়েছে। তো এই যে হেফাজতে মৃত্যু, নিরাপদ যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তাদের হেফাজতে মানুষের মৃত্যু, এটি আসলে আমাদেরকে কতটা আতঙ্কিত করছে, সাধারণ মানুষের মধ্যে কতটা আতঙ্ক ছড়াচ্ছে। আসলে আমাদের দেশে কয়েকটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাশাপাশি হচ্ছে যে আমাদের নিরাপত্তায় নিয়োজিত আছে 4 ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে পুলিশ, আমরা দেখি র্যাব, আমরা দেখি বিজিবি এবং হচ্ছে সেনা বাহিনীর লোকজন, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী। বিগার স্কেলে যদি চিন্তা করেন তাহলে বাইরের দেশের শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য আমাদের জন্য সেনাবাহিনী কাজ করে। সাধারণত বিজিবি হচ্ছে আমাদের সীমান্ত এলাকাগুলোকে রক্ষার জন্য তারা মোতায়েন করা হয়েছে তাদেরকে। পুলিশ, র্যাব, এসবি, এদেরকে আমাদের ইন্টারনাল যে সাধারণ মানুষের যে নিরাপত্তা, আমাদের যাপিত জীবনের যে সমস্ত ঘটনা দুর্ঘটনা, সেসব জায়গা থেকে আমাদেরকে নিরাপদ রাখার দায়িত্বে তারা নিয়োজিত আছে। আমাদের জীবন মানকে সহজ করার জন্য, নিরাপদ করার জন্য তারা নিয়োজিত আছেন। তো এই সব কয়টা বাহিনীকেই কিন্তু আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে লালন পালন করি। মানে আমাদের ট্যাক্স থেকে যে টাকাটা আসে সাধারণ মানুষের, সেখান থেকেই তাদের বেতন ভাতা, তাদের জীবিকা চলে। তার মানে হচ্ছে সাধারণ মানুষের জানমালের রক্ষার দায়িত্ব কিন্তু এই সমস্ত বাহিনীদের উপরে ন্যস্ত হয়। তো আপনারা দেখলাম যে আমরা 24 পরবর্তী সময়ে সরকারি আদেশ পালন করতে গিয়ে বহু পুলিশ, 3,500-এর উপরে পুলিশকে হত্যা করা হয়েছে। তো মানুষের প্রতি মানুষ তাদের প্রতি একটু সিম্প্যাথাটাইজড। কারণ হচ্ছে যে আমি নিজেও মনে করি, আমি একজন সাংবাদিক, কিন্তু আমি নিজেও মনে করি যে পুলিশ বাহিনীর উপরে অন্যায় করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। কারণ তারা তো আসলে সরকারি নির্দেশনাই পালন করেছে। এবং যদিও যে অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে সেটি সঠিক কিনা তা নিয়ে অনেক সন্দেহ আছে। কারণ এখন অনেক এনসিপি নেতারা কিন্তু নিজেরাই স্বীকার করছে যে এটা আগে থেকেই তারা পরিকল্পনা করে রেখেছিল। তারা যদি না মারত, তারা যদি বিভিন্ন উন্নয়নমূলক ইয়েতে যদি আগুন না দিত প্রতিষ্ঠানগুলোতে, তাহলে এই মুভমেন্টটা এত ত্বরান্বিত হতো না। ওরা এখনই এটা স্বীকার করে। তো ফলে তাদের ভূমিকা নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে সেটি প্রশ্ন সাপেক্ষ। কিন্তু মানুষের, এই যে সাধারণ মানুষের তাদের প্রতি যে একটা সিম্প্যাথি ছিল, সেই জায়গাটায় কি ওনারা আছেন কিনা, এখনও ওনারা আসলে ওই জায়গা থেকে নিজেদেরকে পরিবর্তন করতে পেরেছেন কিনা, গণমানুষের নিরাপত্তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা, এটি নিয়ে আসলে জনমনে সন্দেহ দেখা দিয়েছে। আমি মনে করি যে যদিও পুলিশ বলছে যে তাদের নতুন কিছু পরিকল্পনা আছে, তার মধ্যে তারা বলছে যে 6 মাসে 3,984টি তারা উঠোন বৈঠক করার পরিকল্পনা করছে মানুষের সাথে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে। ট্রাফিক আইন বিষয়ে 432টি ক্যাম্পেইন করতে চেয়েছে তাদের দক্ষতা বাড়ানোর জন্য। সব সদর থানাকে 0 কমপ্লেইন্স সেন্টার হিসেবে গড়ে তোলার তারা লক্ষ্য করেছেন। কোনো কমপ্লেইন থাকবে না সদর থানাগুলোতে। তারপরে প্রশিক্ষণ ও মোটিভেশন কর্মসূচিতে প্রশিক্ষণ এবং মোটিভেশন কর্মসূচি তারা সারা বছর ধরে করতে চায়, সেজন্য বেশি বরাদ্দ টাকা চেয়েছে যাতে করে তারা তাদের এই কর্মসূচিগুলো পরিচালনা করতে পারে এবং বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে পারে এবং তাদেরকে সচেতন এবং আরও দক্ষ করে গড়ে তুলতে পারে। এটি হচ্ছে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু আমরা দেখেছেন যে সাদুল্লাপুরে পুলিশ ওসি নিজেই ঘোষণা দিয়েছেন যে আমার কোনো এলাকায় বলার পরও যদি কোনো পুলিশ তথ্য বাইরে পাঠায় তাহলে আমি তাদের কাছে ঝুলিয়ে দিব, আপনারা পিটিয়ে মারবেন। তো
একজন দায়িত্বরত কর্মকর্তা এরকম কোনো কথা বা এরকম কোনো স্টেটমেন্ট দিতে পারে কিনা এটি তো প্রশ্ন সাপেক্ষ। পাশাপাশি আছে তাদের ব্যক্তিগত আচরণীয় প্রশ্ন। কয়েকদিন আগে আপনারা দেখলেন যে নারীকে এটাই কি সেই মাল কিনা বরগুনার ওসিকে করা হয়েছে, ক্লোজড করে পুলিশ সুপারের কার্যালয়ে তাকে অধীনস্থ করা হয়েছে। এইরকম ইন্টারনাল প্রবলেম, দক্ষতার অভাব, সচেতনতার অভাব এবং কখনো কখনো আগ্রহেরও অভাব, আচরণগত সমস্যা, সামাজিক সমস্যা, টেকনিক্যাল সমস্যা, তারপরে স্কিল প্রবলেম, সমস্ত কিছু মিলিয়ে যে বাহিনীটাকে আমরা আসলে যে জায়গায় দেখতে চাই সেই জায়গায় আমরা পাচ্ছি না। এবং হেফাজতে মৃত্যুর ঘটনা প্রতিদিন কিন্তু বাড়ছে। বিশেষ করে 24 পরবর্তী সময়ে আমরা দেখছি যে মানুষের মৃত্যু, যদিও আওয়ামী লীগের কর্মীর কথা বলা হয়, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠনের কথা বলে, আচ্ছা নিষিদ্ধ সংগঠন হলেও কি তাদের কর্মীকে মারাটা যায়? সে কি মানুষ থাকে না? সে কি নাগরিক থাকে না? সেই নাগরিকদের কি নিরাপত্তার দায়িত্ব সরকারের না? এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর না? নিষিদ্ধ সংগঠন এটাও তো প্রশ্ন সাপেক্ষ। আপনারা দেখেছেন যে গায়ের জোরে আইন পাশ করে বা ক্ষমতায় আছে বলেই যা কলমে খোঁচায় তো আসলে বাংলাদেশের বৃহত্তম একটি দলকে নিষিদ্ধ করা যায় না। সেটা মানুষ মানবে কেন? মানুষ তো সময়ে অনেক প্রশ্নের উত্তর দেয়। তা আপনারা একটু ধৈর্য ধরেন। নিজের দায়িত্ব পালন করতে গিয়ে নিজ হাতে যদি দায়িত্ব তুলে নেন তাহলে তো বিপদ। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাবো, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, আইনকে আইনের মতো চলতে দেন। কারোর বিরুদ্ধে আপনাদের অভিযোগ থাকলে তাকে তুলে নিয়ে আসেন, যেভাবে নিয়ম আছে, আইন আছে, সেই আইন মোতাবেক কর্মকাণ্ড পরিচালনা করুন। কাউকে ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের নামে টর্চার করে কাউকে মেরে ফেলা তো আপনাদের দায়িত্ব না। আপনার হেফাজতে থাকা মানে মানুষটা নিরাপদে আছে, অভিভাবকরা নিশ্চিত যে আপনাদের হেফাজতে আছে মানে নিরাপদ আছে। কিন্তু আপনারা যদি আতঙ্কের কারণ হয়ে ওঠেন তাহলে তো মানুষ আপনাদেরকে দেখলে ভরসা পাবে না, বরঞ্চ ভয়ে ভীত হয়ে পালাবে। এটি তো আসলে পেশাগতভাবে আপনাদের সুনাম অর্জন করে না, সুনামকে ক্ষুণ্ণ করে। এবং আমি মনে করি এটি আসলে আমাদের সামগ্রিক নিরাপত্তাকেও হুমকির মুখে ঠেলে দেবে, আপনাদের নিরাপত্তা এবং আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা। এই বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে আমি নজরে আনার জন্য অনুরোধ করব এবং আমি মনে করব যে বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না এবং আইনকে আইনের মতো চলতে দিবেন। সেটা যার মাধ্যমে হোক। আমাদের অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে। আপনারা যাদেরকে দাগি আসামি তাদেরকে জামানত দেওয়ার ফলে আমাদের দেশে এখন অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশ এখন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তো সেই জায়গায় যদি আপনারাও নিজেদের নাম সেই তালিকায় লেখান তাহলে তো আসলে সাধারণ মানুষের যাওয়ার আর জায়গা থাকে না। আমি অনুরোধ করব যে আপনারা সাধারণ মানুষের আস্থার জায়গা হয়ে ওঠেন, বিশ্বাস যেন করা শুরু করে মানুষ যে আপনাদের কাছে মানুষ নিরাপদ। মানুষের মনে এই ফিলিংসটা তৈরি করার দায়িত্ব আসলে আপনাদেরকে করতে হবে এবং এই দায়িত্ব আপনাদের। আমরা আপনাদের ওপর বিশ্বাস রাখতে চাই, আপনাদের উপর শ্রদ্ধা রাখতে চাই, আপনাদেরকে ভালোবাসতে চাই। আপনাদের সাথে আমাদের সম্পর্ক সহমর্মিতার, সহযোগিতার হোক এই প্রত্যাশা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।